আজ আমাদের সঙ্গে আছেন, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এরই মধ্যেই আপনারা সবাই জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুলের আরও অনেক পরিচয় আছে। সবচেয়ে আমার কাছে যে পরিচয়টা বড় মনে হয়, তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। 1999 বিশ্বকাপের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ। একটা অনেক বড় দায়িত্ব পেয়েছেন। আমি একদম প্রথমে যদি আপনাকে এই প্রশ্নটা করি, এই যে গত 2-3 দিনের যে ঘটনা প্রবাহ আপনার সঙ্গে আপনার জীবনে ঘটে গেল, আপনি দেশে তো অনেকবার এসেছেন, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন আপনি থাকেন, দেশে ছুটিতে আসেন, হ্যাঁ, তো এরকম ঘটনাবহুল দেশে ফেরা কি কখনো হয়েছে আপনার জীবনে? ঘটনাবহুল হচ্ছে আমি দুটো টার্গেট নিয়ে এসেছিলাম এখানে। আর এক নম্বর একটা 2.5 টার্গেট বলা যায়। তো এক নম্বর হচ্ছে আমার ভাগ্নের বিয়ে ছিল, আর আমার ওয়াইফের একটা জমি সংক্রান্ত ব্যাপার ছিল। আর তখন আমার আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে কথা হচ্ছিল। তা এই সবথেকে বড় হয়ে দাঁড়ালো যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে যখন কথা হচ্ছিল, সেটাই সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে। এবং আমি যে দায়িত্বটা এখন পেয়েছি, এটা এখন আমার কাছে মনে হয় যে অত্যন্ত ঘটনাবহুল শুধু নয়, আমার কাছে মনে হয় যে একটা বড় দায়িত্ব পেয়েছি। সেই দায়িত্বটাকে সামনে রেখে আমার আইসিসি যে চাকরিটা করতাম সেটা ছেড়ে দিয়েছি। আমার পরিবারকে যে বেশি বেশি সময় দিতাম, সেটা হয়তো কমে যাবে এখন। তো সব কিছুর পেছনে হচ্ছে একটাই, যে এই একটা ঘটনা হচ্ছে যে আমাকে এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক বেশি করে চিন্তা করতে হবে। প্রথম দায়িত্ব নিয়ে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? এটা চ্যালেঞ্জ তো অবশ্যই, বাট এটা দায়িত্বটা আগে। আমাদের দায়িত্ব এটা মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটটা এখন আমানত হিসেবে আমার কাছে এসছে। এবং আমাদের যে দলটা আছে, দলটা বলতে বোঝাচ্ছে যে আমাদের যারা পরিচালনা করছে ক্রিকেটকে, তো সকলের কাছে ক্রিকেটটা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছে দেখে শুনে রাখার জন্য। তো এই দেখে শুনে রাখাটা কতটুকু সৎভাবে, কতটুকু সুন্দরভাবে দেখে রাখতে পারছি, সেটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব, বা আমানত রক্ষা করা। তারপরেই হচ্ছে যে আমাদের দলের ওভারঅল পারফরমেন্স। আমরা হয়তো আমাদের যে নতুন চার্টার বা নতুন পরিকল্পনা সাজিয়েছি, তার অন্যতম একটা কাজই হচ্ছে যে হাই পারফরমেন্স ফর এভরিওয়ান। তো হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি দ্য প্লেয়ার্স পারফরমেন্স, আমরা যারা কাজ করছি আমাদের কাজগুলো যেন হাই পারফর্মিং হয়, যাতে আমাদের শুধুমাত্র জাতীয় দল নয়, অফকোর্স সেটা আমাদের এন্ড প্রোডাক্ট, কিন্তু আমরা সব জায়গায় যেন হাই পারফর্ম করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তামিম ইকবাল অবসর নিয়েছেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে রিটায়ার অফিসিয়ালি বলে দিয়েছেন। এবং আমরা এখন নানাভাবে জানতে পারি বা দেখতে পারি তিনি হয়তো অর্গানাইজার হিসাবে আত্মপ্রকাশ করতে চান, বা এরকম সরাসরি নিজে কিছু বলেননি, বাট তার নানা অ্যাক্টিভিটিসে বোঝা যায় আর কি। তো আপনি তাকে, তামিম ইকবাল যদি ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে আপনার কাছে, বা আপনার কাছে কি মনে হয় যে তাকে ক্রিকেট বোর্ডে আপনার যদি কোনো সুযোগ থাকে, আপনি কীভাবে কাজে লাগাতে চান তাকে? তামিমকে আপনি কীভাবে কাজে লাগাবেন? তামিম তো অ্যানাদার ওয়ান লেজেন্ড আমাদের ক্রিকেটের, মানে সাচ এ ওয়ান্ডারফুল প্লেয়ার। আমি আশা করেছিলাম তামিম আরও খেলবে, কিন্তু তামিম যেহেতু ডিসিশন নিয়েছে আর খেলবে না। এবং আমি জানতে পেরেছি যে তামিম একটা ক্লাবের সাথে কাউন্সিলর হিসেবে আসছে। আমাদের বোর্ডে হয়তো ইলেকশন হবে, যখনই ইলেকশন হয়। সো হি ইজ ওয়েলকাম। আর যদি অন্য কোনোভাবে আমাদের কোনো সুযোগ থাকে, তামিমের এক্সপার্টিসটা, আমি বলেছি আমাদের এক্স ক্রিকেটারদের যেই অ্যাডভান্টেজগুলো আছে অবশ্যই আমরা কাজে লাগাবো। শরীফুদ্দৌলা সৈকত বাংলাদেশের একমাত্র এলিট আম্পায়ার, যিনি আইসিসির এলিট আম্পায়ার, তো উনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি যে জানেন, আপনি কি ওনাকে ফেরাবেন? আসলে সৈকত হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসেট, এবং আমি খুব গর্ববোধ করি যখন আইসিসিতে ছিলাম আমি। সৈকত কিন্তু এখন অ্যাজ এ টিউটর কাজ করছে, এবং অবশ্যই আমরা চেষ্টা করবো ফিরিয়ে আনার জন্য। তবে যখন আমি আইসিসিতে কাজ করতাম, যেমন আমাদের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বা শিপার ভাই, বা আমাদের মেয়েদের আম্পায়ার জেসি বা মিশু, বা আমাদের আন্তর্জাতিক প্যানেলে আছে যেমন গাজী সোহেল, ম্যাক সুমন, মোর্শেদ আলী খান সুমন, মুকুল, তানভীর এবং সৈকত, এদের কাজগুলো ইন্টারন্যাশনালি এত ভালো, এবং আমি তাদের কাজের অত্যন্ত গর্ববোধ করতাম। যখন আমি রিপোর্টগুলো দেখতাম, তখন রিপোর্টগুলো আমাকে পাঠাতো, যেহেতু আমি আইসিসি ডেভেলপমেন্টটা দেখতাম। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দেয়ার ওয়ার্ক। আর আমাদের যে এখন বর্তমানে ক্রিকেট যে আম্পায়ার্স কমিটির যিনি চেয়ারম্যান, ইফতেখার মিঠু, তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে তিনি যে উদ্যোগগুলো নিচ্ছেন, যে আমার কাছে মনে হয় ভেরি ভার্সাটাইল এবং ওপেন তার কাজগুলো। তো এগুলো, এবং তার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি যে আম্পায়ারদের যে কনফিডেন্সটা দেওয়া, সেটা সে করছে। আম্পায়ারিং ডিপার্টমেন্টটা ছিল সব থেকে খারাপ 2 বছর আগেও, আর আমার কাছে মনে হচ্ছে আম্পায়ারিং ডিপার্টমেন্ট এখন গর্বের ব্যাপার। তবে
আমরা যারা বোর্ডে আছি আমরা যদি ইন্টারফেয়ারেন্সটা কম করি, আমরা যদি ক্লাবের সুযোগ সুবিধার ব্যাপারটা যদি আমরা ইন্টারফেয়ার না করি, ওদেরকে ফ্রি কাজ করতে দেই, আমাদের আম্পায়াররা দেখবেন শুধু একটা সৈকত কেন, হয়তো আরেকটা এলিট প্লেয়ার এলে আমাদের আরেকটা আম্পায়ার যেতে পারবে একদিন। আমাদের এলিট প্যানেলে কিন্তু আমাদের ম্যাচ রেফারি নেই, বা ডেভেলপমেন্ট প্যানেলে আমাদের আরও আম্পায়াররা যেতে পারবে। বাট আই এম ভেরি হ্যাপি এবং আমি আমি বলবো যে আম্পায়ারিং যে কাজগুলো ইদানিং হচ্ছে ভেরি গুড। সাকিব প্রসঙ্গে আমরা আরেকটু বলে দিই ভাই, ও নানাভাবে জানিয়েছে, প্রকাশ করেছে, আমরা যারা জানি তার সঙ্গে, যাদের সঙ্গে যোগাযোগ আমরা করি বা করা হয় জানেন, সে দেশের মাঠে রিটায়ার করতে চায়, তার একটা স্বপ্ন। এটা সব ক্রিকেটারই স্বপ্ন থাকে, ইভেন আপনারও ছিল, আপনার সেটা সে সৌভাগ্য হয়নি। তো আপনি খুব ভালো মতো ফিল করতে পারেন যে মাঠ থেকে রিটায়ারমেন্ট না করার একটা আফসোস থেকে যায় সব ক্রিকেটারের। তো সাকিব যদি আপনাকে কখনো বলে বা যদি বলার সুযোগ পায় যে বুলবুল ভাই আমি দেশের মাঠে রিটায়ার করতে চাই, যদি আপনি আমাকে এরকম একটা অপরচুনিটি দেন, আপনি কি বলবেন সে প্রশ্নের উত্তরে? তো আমি একটা গল্প বলি। ইয়ান হিলি যখন রিটায়ার করে, ইয়ান হিলি নিজে বলেছে আমাকে গল্পটা, যে ইয়ান হিলি তখন সুপার ফর্মে ছিল এবং সেই টেস্টটা হচ্ছিল তো গ্যাবাতে, তার হোমে। কিন্তু তার সিলেকশন টিম এসে বলেছিল ইউ আর ইনাফ, গুড, থ্যাংক ইউ, হ্যান্ডশেক করেছে, আর দরকার নেই, গিলক্রিস্ট ইজ রেডি। তখন সে রিকোয়েস্ট করেছিল যে আমার হোমে খেলা হচ্ছে, আমি কি শেষ টেস্টটা খেলতে পারি? বলেছে না, উই আর সো আমরা প্রফেশনাল, এবং গিলক্রিস্টের জন্য একটা টেস্ট যদি মিস করে, একটা টেস্টই লস আমাদের জন্য। সো তারা কিন্তু মেনে নেয়নি। তো তখন কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার লোকজন ইনভলভ হয়নি সেখানে। সো টোটালি এগেন ইজ ডিপেন্ডিং অন দ্য সিলেকশন টিম, যে তারা যদি মনে করে যে সে দলে আসবে, সে দলে পারফর্ম করতে পারবে, তারপরে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। তবে এটাও ঠিক যে শুধুমাত্র রিটায়ার করার জন্য সাকিব বলে না, যে কেউকেই একটা টেস্ট ম্যাচ খেলানোর কোনো মানে হয় না। সাকিব আল হাসান জানেন বাংলাদেশের ক্রিকেটের কত বড় একজন নাম, আপনি যদি একক নামে বিশ্বাসী না, ওল টিম হিসেবে দেখেন, তবুও একটা মানুষের প্রভাব বা তার অ্যাচিভমেন্ট হোল কেরিয়ারে সে বাংলাদেশকে যা দিয়েছে, এখন তার ভবিষ্যতে নিয়ে আমরা অনেক প্রশ্ন, অনেক মানে একটা সংশয়ের মধ্যে আছি যে আসলে, বা একটা অনিশ্চয়তা, আমরা জানি না। তো সামনে বাংলাদেশ আপনার সময় কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট, 3 মাসের মধ্যেই কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে, শ্রীলঙ্কা ট্যুর, ইন্ডিয়া পাকিস্তান সিরিজ, বাংলাদেশ আসবে। তো আপনার কি মনে হয় যে হি ক্যান কাম ব্যাক এগেইন, মানে বাংলাদেশ টিমে সে খেলতে পারে? তাহলে সে ফিরতে হলে তাকে কী করতে হবে? আমি আসলে একেবারে অতটা ডিটেল জানি না, বাট প্লেয়ার সাকিব নিয়ে আমি বলতে চাই যে অফকোর্স হি ইজ বাংলাদেশের ইতিহাসের সেরা প্লেয়ার। পারফরমেন্স বলেন, তার ওভারঅল তার যে দেশের প্রতি যে তার কন্ট্রিবিউশন আছে ক্রিকেটে, দ্যাট ইজ আনবিলিভেবল। অফকোর্স এটা আমাদের যে সিলেকশন টিম আছে তাদের একটা পলিসি আছে, সাকিব ইজ আউট অফ দ্য টিম ফর সাম টাইম। সেটা তারা যদি বিবেচনা করে তখন আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমি এই সিলেকশনে ইন্টারফেয়ার করতে চাই না, তবে এটা পুরোপুরি নির্ভর করছে যে সিলেকশন টিম যদি ভাবে যে হি ইজ ইনডিসপেন্সিবল বা হি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য টিম, তারপরে নেক্সট স্টেপ আমরা চিন্তা করতে পারি। বাট হি ইজ ওয়ান্ডারফুল প্লেয়ার। সাবেক ক্রিকেটারদের আপনি কাজে লাগাতে চান? দেখেন রফিক ভাইয়ের মতো ক্রিকেটার আমি দেখি বাংলাদেশ ক্রিকেটে সেভাবে কাজে লাগায় না। আরও আফতাব আহমেদ তো বাংলাদেশের কাজ হতাশাতে চলেই গেল। তো এই যে এই ধরনের এক্স ক্রিকেটার, ট্যালেন্টেড যারা, আপনি যাদেরকে চেনেন, জানেন, যাদের ক্রিকেট নলেজটা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যেতে পারে বলেন, বা এদেরকে আপনি আনতে ইচ্ছুক কিনা? দেখেন, ক্রিকেট চালাতে হলে দুই ধরনের লোক লাগে, একটা ক্রিকেট এক্সপার্টিস লাগে, একটা ম্যানেজমেন্ট জানতে হয়। এই দুটার সংমিশ্রণ আমরা রাখবো। তবে এটাও ঠিক যে আমরা কাকে কিভাবে ব্যবহার করছি, কোন জায়গাটা। দেখা যাচ্ছে যে আপনি একটা ইলেকট্রিশিয়ানকে বলছেন আপনি ক্রিকেট খেলতে, বা একজন লয়ারকে বলছেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করতে। সো রাইট জায়গাটায় রাইট পিপলটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে যেমন ধরেন অ্যাডভান্টেজ, এক্স ক্রিকেটারদের যে অ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে যে দে নো দ্য গেম ভেরি ওয়েল। তারা এই খেলাটা খেলেছে, তারা এই খেলার ভেতরের বাইরের সব কিছু জানে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে তারা অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছে। তো এর সাথে সাথে যদি কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং বা কিছু হাই লেভেল হাই পারফরমেন্স ট্রেনিং যদি তারা শিখতে পারে, তাহলে এরাই হবে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় অ্যাসেট। আমার লক্ষ্য এবং টার্গেট থাকবে তাদেরকে কীভাবে আমরা তাদের এক্সপিরিয়েন্সটা ব্যবহার করতে পারি। কেননা যেমন আব্দুল রাজের কথা বলি, রাজকে অনেকেই হয়তো সবাই জানে একজন সিলেক্টর হিসেবে, কিন্তু বাংলাদেশের সবথেকে কঠিন সময় সে বল করতো 15 ওভারের মধ্যে। তার যে এক্সপিরিয়েন্স 15 ওভারে কীভাবে বল করতে হয়। রফিকের কথা আপনি বললেন যে রফিক ওই সময় ওই ধরনের কোনো কোচিং পায়নি, তারপরেও 100 উইকেট টেস্ট উইকেট নিয়ে বসেছিল। তো এই যে তাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে, আপনি এখান থেকে বসুন্ধরা মল কিন্তু খুব কাছে, বসুন্ধরা মলে এক্সপিরিয়েন্স কিনতে পাওয়া যায় না। তো এটা আমি তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চাই। গত 17 বছরও তো সময় ছিল এবং কয়েক মাসও সময়।
তো সময় কতটুকু কয়টা সেকেন্ড কীভাবে ব্যবহার করছি পরিকল্পনা অনুযায়ী, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। তবে এটাও ঠিক যে আমাদের ক্রিকেট উন্নয়নের জন্য কিন্তু আমাদের রিজিওনাল সেন্টারগুলো যেগুলো আছে, যেহেতু কিছু ব্যুরোক্রেটিক ব্যাপার আছে, তারপরে শুধুমাত্র ক্রিকেট নিয়ে গিয়ে আমরা রিজিওনাল সেন্টারগুলো খুব তাড়াতাড়ি চালু করে দেবো। একটা পরিকল্পনা করেছি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তবে এখানে অনেক লোকের বা আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমাদের এই কয়েকজনের পক্ষে সম্ভব না। আমাদের আরও যারা লোকাল যারা অর্গানাইজার্স আছে তাদের সাহায্য। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বলেন বা আমি আবারও বলছি আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন, হি ইজ ভেরি ওপেন। তো আমাকে সেই ক্লিন চিট সেই সার্টিফিকেটটা দিয়েছে টু ওয়ার্ক ফর কান্ট্রি ওয়াইড ক্রিকেট ডেভেলপমেন্ট। আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আমি অনেকবার যতবার আপনার সঙ্গে কথা বলেছি, জাতীয় দলই একমাত্র দল নয় একটা দেশের ক্রিকেটের অ্যাসপেক্টে, কিন্তু জাতীয় দলের প্রতিই বেশি ফোকাস থাকে সবাই। যেমন শরীরে হার্টই একমাত্র অঙ্গ নয়, কিন্তু হার্ট এমন একটা অঙ্গ যেটা ছাড়া আপনার পুরো শরীরই যেন অচল, বা হার্টের কিছু হলে শরীর সবচেয়ে বেশি আগে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মৃত হয়ে যাবে মানুষ, এরকমই তো হয়। তো সেই হার্টটা হচ্ছে ন্যাশনাল টিম। তার যে এখন অবস্থা, তারা যে এখানে নেমে গেছে, এটা সেদিন ক্রীড়া উপদেষ্টা বারবার বললেন যে আগের সভাপতিকে তারা পারফরমেন্সের বিচারে মানে অপসারিত হোক আর সরানো হোক, যেটাই ঘটেছে, সে পারফরমেন্সটা হচ্ছে ন্যাশনাল টিমকে আগে রিফ্লেক্ট করে, যেহেতু তারা পুরো নেশনকে রিপ্রেজেন্ট করে সবার আগে। এই যে দলটা অবনতি ঘটছে তো ঘটছে, এখান থেকে উত্তরণে আপনার ইমিডিয়েট অ্যাকশনটা কী হবে? একটা টিমের গ্রাফ কিন্তু সবসময় একরকম থাকে না, কখনো নিচের দিকে যায়, কখনো অনেক উপরের দিকে যায়, কখনো মাঝে মাঝে থাকে। তো অ্যাকচুয়ালি ভিতরে যে আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াসগুলো আছে, আমরা 3টে ফরম্যাটে ক্রিকেট খেলি। আমরা T20 খেলি, 50-50 খেলি, টেস্ট ক্রিকেট খেলি। তো এই 3টে ফরম্যাট খেলার মতন এনাফ প্লেয়ার আমাদের কি আছে কি না, আমাদের পারফরমেন্সের যে বিচার, সেই বিচারটা কতটুকু আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর করতে পারছি। আমাদের এই ব্যাকআপ টিম বলো না, ব্যাক এন্ড টিম যেটা বলেন, ধরেন যারা সিলেকশন করছে বা যারা এই ক্রিকেট অপারেশনসে কাজ করছে, আমরা যতদিন না একটা এস্টাবলিশ পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার বা পারফরমেন্স অ্যানালাইসিস টিম বা তাদের প্রপার ফিডব্যাক দেওয়া, মানে এই ট্রিপে হোয়াট ওয়েন্ট ওয়েল, হোয়াট ওয়েন্ট রং, হোয়াট কুড হ্যাভ বিন বেটার। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস না করলে কিন্তু আমরা যে ভুলগুলো আছে সেগুলো ওভারকাম করতে পারবো না। তবে অফকোর্স আপনি বলছিলেন হার্টের কথা, ন্যাশনাল টিম মানুষ ফলো করে, কেননা ওটা হচ্ছে শেষ কাজ। বাট আমার আপাতত লক্ষ্য হচ্ছে, অফকোর্স সেটা অটোমেটিক্যালি হবে, বাট গ্রাসরুট ক্রিকেট থেকে শুরু করতে চাই।